এখন কিন্তু আমি শুরু করব। রেডি আছেন তো? হ্যাঁ রেডি আছি। আগে আমার এই দুইটা খুলে দেন, এরপর আপনি আপনার খাট ভাঙার মিশন পূর্ণ করেন। ঠিক আছে। আকাশ এবং তার বন্ধু বান্ধব বসে আছে কলেজের মাঝখানে। এমন সময় আকাশের বন্ধু রানা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই দেখ, সামনে গেটে একটা গাড়ি ঢুকলো, বুঝছিস কার গাড়ি? রানার কথা শেষ না হতেই সিয়াম বলতে লাগলো, তানিশা বড়লোকের একমাত্র মেয়ে, গুন্ডামির রানী, সবাই তো এখন পালাবে। আসছে রে ভাই, আজকে আবার কি মারা পড়ে কে জানে। কলেজের ভিতরে কালো একটা গাড়ি নিয়ে ঢুকতেছে তানিশা। তানিশাকে সবাই ভয় পায়, কারণ সে বড়লোক বাবার একমাত্র মেয়ে। দেখতে যেমন সুন্দর, কিন্তু তার অহংকার অনেক। সে বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে। তানিশা গাড়িটা পার্কিং করে কলেজের মাঠ বরাবর দিয়ে হেঁটে যাইতেছে। এইদিকে বাকি সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তানিশা বলতে লাগলো, কি রে, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? আমি কি ভূত নাকি? সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছে না। এমন সময় তানিশার চোখ পড়ল ফারুকের দিকে। ফারুককে উদ্দেশ্য করে তানিশা বলতে লাগলো, এই ছেলে, তোরে কালকে তো বলছিলাম আমার প্রজেক্টটা করে দিতে, করেছিস? না মানে একটু দেরি হয়ে গেছে, কাল রাতে নেট ছিল না। নেট ছিল না? আমার কাজের সময় মতো না করলেই তুই জানিস না কেমন শাস্তি হয়। তানিশা ফারুককে মারতে যাবে। এমন সময় পিছন থেকে আকাশ তানিশাকে উদ্দেশ্য করে বলল, স্টপ। তুমি যা করছো সেটা একেবারেই ভুল। ছেলেটাকে অযথা মারতেছো কেন? ছেলেটা কি করেছে তোমার? কালকে রাতে নেট ছিল না বলেছে তো ছেলেটা। ও নতুন হিরো বুঝি? কে তুমি? তোমার পরিচয়টা দাও শুনি। কার মুখের উপরে কথা বলতেছো জানো? আমি আকাশ। নতুন হলে কি হয়েছে? অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না। তুমি বুঝি আমাকে শেখাবে ঠিক ভুল? এই কলেজে আমি যা বলি সেটাই হয়। সময় বদলাচ্ছে, কেউই আইন নিজের হাতে নিতে পারে না, তুমি নিজেও না। এসব বলতেছে আকাশ তানিশাকে। এইদিকে আকাশের সকল ফ্রেন্ডরা ভয় পাইতেছে, কারণ সবাই জানে তানিশা কি করতে পারে আর কি না করতে পারে। এদিকে রানা শ্যামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই রে, আকাশ তো সিংহের মুখে ঢুকছে। এই মেয়ের সামনে কেউ কথা বলার সাহস পায় না, আর এই ছেলে একবারে ফাটাইয়া দিছে। সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলল সিয়াম। এমন সময় তানিশা মুচকি হাসি দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাহস আছে তোমার, আমি সেটা পছন্দ করি। তবে মনে রেখো, এই সাহসের মূল্য খুব শীঘ্রই তোমাকে দিতে হবে। এই বলে তানিশা ওইখান থেকে চলে গেল। এদিকে কলেজের সবাই আকাশকে নিয়ে আনন্দ উল্লাস করতেছে। এমন সময় রানা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই তুই একদম ফাটিয়ে দিয়েছিস আজকে। তুই এই কলেজে নতুন হয়ে এই বড়লোক আমাকে মেয়েটার মুখে মুখে কথা বলেছিস, আর আমরা তো ভেবেছিলাম আজকে তোকে মেরেই ফেলবে। আরে ভাই, ওর মতো কত মেয়েকে আমি কত কিছু করে ফেলেছি, আর এই মেয়ে তো সামান্য মাত্র চুনোপুটি। এই মেয়ে দেখবি আমাকে কোনো কিছুই করতে পারবে না। চল এখন ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে যাবে। এই বলে সবাই চলে গেল ক্লাসে। আকাশ, রানা আর সিয়াম একসাথে বসেছে। এমন সময় রানা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই তুই জানিস না তানিশা কত ভয়ঙ্কর, এখনো সময় আছে দোস্ত, তার কাছে ক্ষমা চেয়ে নিস। ভয় পেলে তো জীবনই চলে যাবে রে। আমি যা করেছি ঠিক করেছি। আকাশ ভাই, তুই এখান থেকে আমাদের হিরো, কিন্তু জানিস তো নায়কের বিপদও বেশি। হ্যাঁ জানি, নায়কের বিপদও আছে, কিন্তু আল্লাহর রহমতে সেই বিপদ কাটাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তোরা আমার পাশে থাকলেই হবে। শুধু দেখবি আমি ওই তানিশার কি করি। এসব বলতেছে আকাশ তার বন্ধুদেরকে। এদিকে তানিশা তার গাড়ি নিয়ে চলে আসলো নদীর পানে। গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে গাড়ির ভিতরে চুপচাপ বসে আছে, আর মনে মনে বলতেছে, এই ছেলের এত সাহস! কে এই আকাশ আমাকে এতজনের সামনে অপমান করলো, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারলাম না। এইসব মনে মনে ভাবতেছে তানিশা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। আকাশ চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের বড় বোন রাত্রি বলতে লাগলো, কি রে আকাশ, আমি সব কি শুনতেছি? তুই নাকি কলেজে তানিশার মুখে মুখে তর্ক করেছিস? কে বলেছে আপু আমি তানিশার মুখে মুখে তর্ক করেছি? সে তো দেমাগি মেয়ে, তার সাথে তর্ক করা আমার পক্ষে সম্ভব না। আমি মধ্যবিত্ত পরিবারের একজন সামান্য মাত্র ছেলে। হ্যাঁ, সবসময় এই কথাটা মনে রাখবে। আমরা মধ্যবিত্ত বড়লোক পরিবারের সাথে লাগতে গেলে উল্টো আমাদের ক্ষতি হয়ে যাবে। ঠিকমতো পড়ালেখা করো। আর 2-3 দিনের মধ্যে মনে হয় ডিবেট কম্পিটিশনের আয়োজন শুরু করা হবে। স্যার আমাদেরকে বলো, তুই তো এইসব কিছুতেই পারদর্শী, তুই চাইলেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারিস। যদি বলিস তাহলে আমি ব্যবস্থা করবো কালকে গিয়ে। সে তুমি ব্যবস্থা করো, কালকে গিয়ে পরেরটা আমি দেখতেছি।
আকাশ তার বোনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আকাশ খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এদিকে তানিশা বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতেছে, কিন্তু তার ঘুম আসতেছে না। বারবার শুধু কলেজে সেই কথাগুলোই মনে পড়তেছে। এসব চিন্তা ভাবনা করতে করতে তানিশা ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। আকাশ কলেজের মাঠে বসে আছে, এমন সময় রান্না করতে লাগলো। কে আকাশ, তুই নাকি ট্রিভিয়াল কম্পিটিশনে অংশগ্রহণ করবি শুনলাম। হ্যাঁ, অংশগ্রহণ করব। দেখি যদি জিততে পারি তাহলে পার্টি দিব একটা। ভাই, ডেভিড কম্পিটিশনে অংশগ্রহণ করলেই হবে না, তোর সামনে কিন্তু দাঁড়িয়ে থাকবে মস্ত বড় একটা ডাইনি, মানে হচ্ছে ওই অহংকারী মেয়ে তানিশা। তার সাথে তুই পারবি তো? সে কিন্তু এই কলেজের সব সময় টপার। এবার আর টপার হতে পারবে না, এবার আমি টপার করব। তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। সবাই কথা বলতেছে, এমন সময় রাত্রি এসে বলতে লাগলো। আকাশ, আমার সাথে আয়, স্যার আমাদেরকে ডাকতেছে। হ্যাঁ আপু, চলো যাওয়া যাক। এই কথা বলে আকাশ চলে আসলো বড় একটা হল রুমে। ভিতরে এসে দেখে এখানে তানিশা আছে এবং আরো অনেকজন আছে। আকাশ গিয়ে চেয়ারে বসে পড়তে একজন শিক্ষক বলে উঠল। এই বছর আমাদের টপ 2 স্টুডেন্ট লিডার হলো আকাশ এবং তানিশা। তোমরা দুজনেই টিমকে নেতৃত্ব দিবে, আর এখানে কোনো মারামারি চলবে না। তানিশা, তোমাকে শেষবারের মতো একটা কথা বলে রাখলাম, তুমি কিন্তু ঠান্ডা মাথায় সবকিছু করবে। গতবারের মতো এবারে তুমি কোনো ঝামেলা করার চেষ্টা করবে না। সঠিকভাবে ডিবেট কম্পিটিশন পরিচালনা করা হবে। ঠিক আছে স্যার, আমার টিম জিতবে, এটা নিশ্চিত। তানিশার কথা শুনে আকাশ মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো। প্রতিযোগিতা করা ভালো, এতে হার জিত থাকবেই, কিন্তু আমি চেষ্টা করব আমার টিম দিয়ে সেরা কিছু দিতে। আকাশের কথা শুনে তানিশা কোনো কিছুই বলল না, কারণ এখন যদি কোনো কিছু বলতে যায় তাহলে স্যার তানিশাকে ডিবেট থেকে বাদ দিয়ে দিবে। আকাশ এবং তানিশা স্যারদের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাহিরে। আকাশ তার টিম তৈরি করে নিল, এদিকে তানিশা তার টিম তৈরি করে নিল। আকাশ চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে ডিবেট প্রতিযোগিতা শুরু হবে। তানিশা তার টিম প্রস্তুত। সবাই ভাবতেছে এবার তানিশা জিতবে। এদিকে তানিশা মনে মনে বলতে লাগলো। আকাশ, তুই আমার সাথে যতই চালাকি করিস না কেন, জিতবো কিন্তু আমি, চিন্তা করিস না। এসব মনে মনে বলতেছে। এদিকে আকাশ তার টিম নিয়ে এক জায়গায় বসে আছে। এমন সময় রানা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ভাই, তুই যদি জিতে যাস তাহলে তানিশা তো তোকে খেয়ে ফেলবে। আগে জিতি, তারপর খাওয়া দাওয়া নিয়ে ভাববো। এইসব বলতেছে আকাশ। বেশ কিছুক্ষণের মধ্যে ডিবেট কম্পিটিশন শুরু হয়ে গেল। তানিশা নিজের যুক্তিতে পুরো হল কাঁপিয়ে দেয়, কিন্তু আকাশ একের পর এক পয়েন্ট তুলে ধরে এমন ভাবে যে সবাই তাকিয়ে থাকে। বিচারকরা বেশ মুগ্ধ। দেখতে দেখতে দীর্ঘ 2 ঘন্টা ডিবেট কম্পিটিশন হলো। এখন সবাই বিচারকের মুখের দিকে তাকিয়ে আছে। এদিকে তানিশা মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে। আকাশ, তুই কি ভাবিস আমার কাছে এত সহজে চলে যাবি? এই ডিবেট কম্পিটিশন আমি জিতবো, আর কেউ জিততে পারবে না। এইসব কথা বলতেছে তানিশা। বেশ কিছুক্ষণ পর শেষ বিচারকের রায় দিতে লাগলো। চলুন শুনে আসি শেষ বিচারক কি বলতেছে। এই বছরের বিজয় টিম হলো আকাশের টিম। বিচারকের কথা শুনে হলরুমে সবাই জোরে করতালি দিতে লাগলো। এদিকে তানিশার রাগে ফুসফুস করতেছে, কিন্তু কোনো কিছু বলতে পারতেছে না, কারণ বোর্ডের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে আকাশ 192 পেয়েছে আর তানিশা পেয়েছে 135 পয়েন্ট। তানিশা মনে মনে বলতে লাগলো। ভেবেছিলাম তুমি শুধু সাহসী, আজ দেখলাম তুমি বুদ্ধিমানও। এইদিকে তানিশা এসব ভাবতেছে। এমন সময় আকাশ তানিশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তুমি নিজের টিমকে দারুণ পরিচালনা করেছো। আমি একটা প্রস্তাব দিব, আমরা একসাথে কাজ করতে পারি, শত্রু না সাথী হয়ে। দেখছি তুমি কেবল মুখে কথা বলো না, কাজেও বিশ্বাস করো। আকাশ তানিশার সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের হাতে মেডেল দেখে বলতে লাগলো। আমি জানতাম তুই জিতবি, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি টেবিলে। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে রইল। এইদিকে তানিশা বাড়িতে এসে সবকিছু ভাঙচুর করতেছে। হঠাৎ তানিশার এরকম আচরণ দেখে তার আম্মু আব্বু ভয় পেয়ে গেল আর বলতে লাগলো। কিরে তানিশা, হঠাৎ তোর কি হয়েছে? এরকম করতেছিস কেন? আমাদেরকে বল, তোর কি হয়েছে? কিছু লাগবে নাকি তোর? না, আমার কিছু লাগবে না। আজকে পিটিশনে হেরে গেছি। সামান্য মাত্র 2 টাকার একটা ছেলের কাছে এটা মানতে পারতেছি না। আমি মানতে পারতেছি না। আজকে সবকিছু ভেঙে ফেলবো। এইসব বলতেছে আর সবকিছু বানাইতেছে। এমন সময় তানিশার আব্বু তানিশাকে তার বুকে টেনে নিয়ে বলতে লাগলো। মা, এমন করিস না। আর খেলার মধ্যে হার জিত আছে, যদি এরকম ভাবে তুই আচরণ করিস, বাইরের মানুষ যদি জানতে পারে তাহলে কিভাবে বল?
আচ্ছা যা, স্যারদের সাথে কথা বলে তোর জন্য মেডেল আনার ব্যবস্থা করতেছি, তুই চিন্তা করিস না, এখন একটু শান্ত হ। তানিশা একটু শান্ত হয়ে বসলো। বেশ কিছুক্ষণ পর তানিশা চলে আসলো তার রুমে, ফ্রেশ হয়ে বসে আছে। এদিকে তানিশার আপু তানিশার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানিশার আম্মু, মেয়েটা এইরকম ভাবে আচরণ করলে তো কোনো কিছু করা যাবে না। দেখেছো বাড়ির কত কিছু জিনিস ভেঙে ফেলেছে, সে এখন বড় হয়েছে, সামনে তাকিয়ে দেব। শ্বশুর বাড়ি দিয়ে গিয়ে যদি এইরকম আচরণ করে তাহলে তো 2 দিনও সংসার করতে পারবে না, তুমি একটু বোঝাও। আমি কি বোঝাবো তোমার মেয়েকে? আমার কোনো কথা শোনে নাকি তোমার মেয়ে? সব সময় তো তোমার কথা শুনে এসেছে, এখন তুমি নিজে সামলাও তোমার মেয়েকে। আমি একটু শাসন করতে গেলে তো শাসন করতে দিতে না, এখন বুঝতে পারছো? হ্যাঁ, এখন বুঝতে পারছি। ওই সময় যদি তুমি তানিশাকে একটু শাসন করতে তাহলে আজকে আমাদের তানিশা এইরকম হতো না। যাই হোক, মেয়েটার সব সময় খেয়াল রাখতে হবে, আর একা কোথাও যাইতে দিবে না। এসব কথা বলতেছে তানিশার আব্বু তানিশার আম্মুকে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে তানিশা ঘুমিয়ে গেল। পরদিন সকাল 10টা তানিশা চলে আসলো কলেজে। এদিকে আকাশ কলেজের মাঠে বসে আছে তার বন্ধুদের সাথে। এমন সময় তানিশাকে আসতে দেখে রানা বলতে লাগলো, আকাশ, তানিশাকে দেখলে আমার কেমন জানি ভয় লাগে রে, কখন জানি তোর উপরে আক্রমণ করে দেয়। আরে ভাই, এত ভয় পাইস না, আমি তো আছি। আর তানিশা এখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে, তুই দেখতে থাক আমি তানিশার কিভাবে পরিবর্তন করি। হ্যাঁ, দেখা যাবে পরে। তোর উপরে আবার কখন আক্রমণ করে বসে। তুই তানিশার সাথে থাক, আমরা এখান থেকে চলে যাই, আমরা আমাদের জীবন বাঁচাতে চাই। এই বলে রানা ওইখান থেকে চলে গেল। এদিকে তানিশা আকাশের পাশে এসে বসে পড়লো আর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমার বন্ধুরা আমি আসাতে চলে গেছে কেন? তুমি আশাতে চলে গেছে কারণ ওরা তোমাকে ভয় পায়। তুমি তো গত কয়েক বছর ধরে এই কলেজে নিজে রাজত্ব করেছো, এটার জন্য ওরা এখনো তোমাকে ভয় পায়। তোমাকে দেখে মনে হচ্ছে গতকালকে রাতে নিশ্চয়ই বাড়িতে গিয়ে কিছু করেছো। কি করবে, কোনো কিছুই তো করি নাই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। তুমি তো আমার ক্লাসে পড়ো, চলো এখন ক্লাসে যাই দুইজনে সাথে, এরপর কয়েকটা ক্লাস করে না হয় ঘুরতে যাব। ঠিক আছে, চলো তাহলে গিয়ে কয়েকটা ক্লাস শেষ করে না হয় ঘুরতে যাই। ঠিক আছে। আকাশ তানিশাকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ কয়েকটা ক্লাস করার পর আকাশ তানিশাকে নিয়ে চলে আসলো বাইরে। হঠাৎ দুজনের এত মিল দেখে রানা সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিয়াম, দেখে নিস, এই মেয়ে যেহেতু আকাশের সাথে বেস্ট ফ্রেন্ড হয়েছে, সো এই মেয়ে একটা না একটা কিছু করবে। তার মুখের এই মিষ্টি হাসি, মিষ্টি কথা খুব ভালোভাবে বুঝিয়ে দিতেছে আমাদেরকে। হ্যাঁ রানা, আমিও বুঝতে পারছি, কিন্তু এই আকাশকে বোঝানোর চেষ্টা করতেছি, আকাশ তো বুঝতে চাইতেছে না। এখন কি করা যায়? দেখ, আর কিছুদিন পর কি হয়, এরপর না হয় দেখা যাবে কি করা যায়। চল আমরা এখন বাসায় চলে যাই, এখন আকাশ আমাদেরকে আর পাত্তা দিবে না। এই বলে সিয়াম আর রানা চলে গেল বাসায়। এইদিকে আকাশ আর তানিশা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন চলে গেল দুজনের বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে আকাশ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে এসে বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার বড় বোন আসলো আর বলতে লাগলো, আকাশ, তুই তানিশার সাথে বেশি মেলামেশা করিস না, মেয়েটা একদম ভালো না। তুই খুব ভালো করে জানিস এই মেয়েটা কত অহংকারী তার বাবার টাকার জন্য। আরে আপু, দেখো কোনো কিছু হবে না, তানিশা একদম পাল্টে যাবে। আমি তানিশাকে পার্টি দিব, দেখলি না কালকে পার্টি দিয়েছি কতখানি। তুই কালকে পাল্টে দিস নাই, তুই কালকে তার রাগ আরো বাড়িয়ে দিয়েছিস। তুই তানিশার রাগ সম্পর্কে কিছুই জানিস না, সে এমনও কিছু করতে পারে যা তোর ধারণার বাইরে। হ্যাঁ আপু, আমি জানি সে অনেক কিছু করতে পারে, তবে একটা কথা, একজনের কারণে যদি আরেকজন একটু সুস্থভাবে রাগ কন্ট্রোল করে থাকতে পারে তাহলে আমি তার পরিবর্তন করার চেষ্টা করব। আর সে যদি আমার ক্ষতি করতে আসে তাহলে আল্লাহ যদি চায় অবশ্যই আমার ক্ষতি হবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। এখন ঘুমা, আর যত পারিস ওই মেয়ের সাথে একটু একটু ঘোরাঘুরি কম করিস, এটাই বলে দিলাম। এই বলে রাত্রি আকাশের রুম থেকে চলে গেল। এইদিকে আকাশ বিছানায় শুয়ে শুয়ে ফোনে গেম খেলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, হ্যালো আকাশ, আমি তানিশা বলতেছি, চিনতে পারতেছো আমাকে? হ্যাঁ চিনতে পারছি, তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? আমি তো তোমাকে আমার নাম্বার দেই নাই। তোমার এক ফ্রেন্ডের কাছ থেকে নাম্বারটা নিয়েছি। ও আচ্ছা, তা কিছু বলবে নাকি? কেন, কিছু বলা ছাড়া কি কথা বলা যাবে না নাকি? কথা বলা যাবে, আমি তো আর মানা করি নাই যে কথা বলা যাবে না। এখন ফোন রাখলাম, রাত অনেক হয়েছে, কালকে কলেজে দেখা হবে। এই বলেই আকাশ কলটা রেখে দিল। এইদিকে তানিশা মুচকি মুচকি হাসতে হাসতে বলতে লাগলো, এই তো আর কিছুদিন যাক,
এরপর তোর ব্যবস্থা করে ফেলবো। এই তানিশার সাথে পাঙ্গা নিতে এসেছিস। আমি তানিশা চৌধুরী, আমার সাথে কোনোদিন কেউ পাঙ্গা নিয়ে পারে নাই, আর আজ পর্যন্ত পারবেও না। যেখানে আমার আব্বু মাথা নত করে আমার কাছে, সেখানে তুই তো কেউই না। এসব কথা বলতেছে তানিশা মনে মনে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। তারপরের দিন সকাল 9টা। আকাশ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে। এসে দেখে তানিশা বসে আছে। আকাশ তানিশার কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার তানিশা, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। বাসা একা একা ভালো লাগে না, তাই দেরি না করে চলে এসেছি, যাতে তোমার সাথে আড্ডা দিতে পারি। ও আচ্ছা, খুব ভালো কাজ করেছো। চলো সবার সাথে বসে আড্ডা দিয়ে গিয়ে। সবার সাথে বসে আড্ডা দিতে হবে না, আমরা দুজন এখানে বসে কথা বলবো। ঠিক আছে, চলো তাহলে। তানিশা আকাশের সাথে কথা বলতে লাগলো। সারাটা দিন দুজন একসাথে ছিল। এই দুজনের একসাথে থাকা সবাই ভেবে নিয়েছে তানিশা ভালো হয়ে গেছে, কিন্তু তানিশা মনে মনে যে কিছু ছিল এটা কেউ জানে না। সারাদিন দুজন কথা বলতো। এদিকে রাত্রি কোনো কিছু বললো না, কারণ এখন যেহেতু অনেকদিন হয়ে গেছে, তানিশা আগের চাইতে সবার সাথে মেলামেশা শুরু করে দিয়েছে। এখন আর কোনো কিছু করবে না। রাতে বসে আছে তানিশা সোফায়। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু জেসিকা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জেসিকা বলতে লাগলো, কি রে তানিশা, তুই এসব কি শুরু করে দিয়েছিস আকাশের সাথে? আমি আবার কই কি করলাম? আমি কলেজে গেলেই দেখতেছি তুই আকাশের সাথে গা ঘেঁষে বসে কথা বলিস, তাও আবার একা একা। সবার সাথে মেলামেশা করিস না, দুইজন আলাদা আলাদা থাকিস। ব্যাপার স্যাপার কি, প্রেমে পড়েছিস নাকি? তুই কি আমাকে পাগল ভাবছিস? আমি ওই গরিব ভিখারির প্রেমে পড়বো? তার মানে তুই কি করতে চাইতেছিস একটু স্পষ্ট করে বলতো আমাকে, আমিও শুনি তুই কি করবি। আচ্ছা শোন, আমি কি করব। তানিশা সবকিছু খুলে বলল জেসিকাকে। এদিকে জেসিকা সবকিছু ফোনে রেকর্ড করে রেখেছে, যাতে আকাশকে শোনাতে পারে। পরদিন কলেজে আকাশ ক্লাসরুমে বসে আছে। এমন সময় জেসিকা ক্লাসরুমে প্রবেশ করলো। পুরো ক্লাস ফাঁকা। জেসিকাকে দেখে আকাশ দাঁড়িয়ে গেল। দাঁড়াতে হবে না আকাশ, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। দেখো, এটা একদম পার্সোনাল, তুমি বিশ্বাস করতে পারবে না এসব। তোমার ভালোর জন্য আমি চাইতেছি। কি পার্সোনাল কথা আপু, বলেন আমাকে। এখন বলবো না, কারণ এখন তানিশা চলে আসবে। তুমি কলেজ শেষ করে আমার সাথে দেখা করবে, এরপর আমি তোমাকে সবকিছু বলবো। ঠিক আছে জেসিকা আপু, এখন তাহলে আপনি যান, আমি কলেজ শেষে আপনার সাথে দেখা করব। জেসিকা চলে গেল। প্রায় আধা ঘন্টা পর তানিশা আসলো। এসে দেখে আকাশ সবার সাথে বসে কথা বলছে। তানিশা আকাশের কাছে এসে বলতে লাগলো, আকাশ, তুমি আমার সাথে আসো, ওদের সাথে পরে গল্প করবে। এই তোরা থাক, আমি যাই এখন। তানিশা আকাশকে নিয়ে চলে আসলো বাহিরে। সারাদিন ক্লাস করলো না, বাইরে ঘোরাঘুরি করলো। কলেজ শেষ হতেই তানিশা চলে গেল তার বাড়িতে। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে জেসিকার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পরে জেসিকা বলতে লাগলো, আকাশ চলো, আমরা একটা কফি শপে যাই, ওইখানেই বসি, এরপর কথা বলি। ঠিক আছে চলেন, আমার পরিচিত একটা কফি শপ আছে সামনে, ওইখানে যাই। এই বলে আকাশ জেসিকাকে নিয়ে চলে আসলো সেই কফি শপে। সাথে দুজন কফি খাইতেছে। এমন সময় জেসিকা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এই নাও, এই রেকর্ডটা শুনো, পুরোটা শুনবে মনোযোগ দিয়ে। এর আগে তুমি কোনো কথা বলবে না, শোনা শেষ করে তারপর আমাকে বলবে। আকাশ দুজনে কথাবার্তার ভয়েস রেকর্ডটা শুনতে লাগলো। দীর্ঘ 10 মিনিট কথা বলেছে। তার এই 10 মিনিট ভয়েস রেকর্ডটা শোনার পর আকাশ বলতে লাগলো, জেসিকা আপু, সবকিছুই তো শুনলাম, এখন আমি কি করতে পারি আমাকে একটু বলে দেন, যে এইরকম একটা কাজ করলে ভালো হবে। তার কাজ তাকে করতে দাও। তোমাকে যেদিন নিয়ে যাবে মারার জন্য, ওই দিন তুমি বাড়িতে থাকবে না, আর ফোন বন্ধ করে রাখবে। তুমি তোমার রিলেটিভদের বাসায় চলে যাবে কয়েকদিন থাকার জন্য। ঠিক আছে জেসিকা আপু, আর আপনাকে অনেক ধন্যবাদ। আর পারলে এই রেকর্ডটা আমাকে দিয়ে দেন। ঠিক আছে, আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি। আর যেটা বললাম সেটা মাথায় রাখবে, না হলে কিন্তু তোমার অনেক বড় সড় বিপদ আসতে চলেছে। তোমার কিন্তু একটা বোন আছে, আর তোমার পরিবার আছে, সব কিছু কিন্তু তোমার উপর। হ্যাঁ জেসিকা আপু, আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেল। আমি তো ভাবছিলাম মেয়েটা যেহেতু আমার সাথে ঘোরাঘুরি করে, সো মনে হয় ভালো হয়ে যাইতেছে আস্তে আস্তে, কিন্তু ভালো হওয়ার নাম করে যে এরকম করবে, এটা আমি মানতে পারলাম না। আচ্ছা, আমিও দেখে নিব মিস তানিশা চৌধুরী, আমার টাকা নেই তো কি হয়েছে। এইসব কথা বলতেছে আকাশ জেসিকার সাথে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আকাশ চলে আসলো বাসায়। আকাশকে দেখে রাত্রি বলতে লাগলো, আকাশ দেখ, তোকে আগে থেকেই বারণ করেছিলাম তুই মেয়েটার সাথে মেলামেশা কম কর, কিন্তু তুই তো মেলামেশা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিস। এখন শুনলি তো জেসিকার কাছ থেকে সকল কিছু কথা। হ্যাঁ আপু, সবকিছু শুনেছি, তবে চিন্তা করো না, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই 1 মাসে তার সাথে এই সময় কাটানোগুলো সে
মিস করবে খুব তাড়াতাড়ি। আমি দেখি আর কয়েকটা দিন থেকে এরপর চলে যাব খালামণিদের বাসায় কয়েকদিন থাকার জন্য। পরে যখন সে আমাকে পাবে না, পাগলের মতো খোঁজ করবে। তোমরাও আমার কথা বলবে না কাউকে। হ্যাঁ, তুই দেখ কি করা যায়, তোর যেটা ভালো লাগে সেটাই কর। হ্যাঁ আপু। আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মনে মনে এইসব ভাবতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে তাকিয়ে তানিশা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে তানিশা বলতে লাগলো, আকাশ তুমি কেমন আছো? তোমাকে নিয়ে একটা জায়গায় যাবে আমার সাথে? কবে যাবে তানিশা? এই তো 5 থেকে 6 দিন পর যাব। কেন, তোমার কোনো অসুবিধা নাকি? না, আমার কোনো অসুবিধা না, এমনিতেই বললাম আর কি। আচ্ছা, এখন ফোন রাখলাম, আমি একটা কাজে যাইতেছি। তো কাজটা শেষ করে রাতে না হয় তোমাকে আমি কল দিব। ঠিক আছে আকাশ, রাতে না হয় আমাকে কল দিবে। কল না দিলে খবর আছে। আকাশ কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। সবার সাথে কথা বলতেছে আকাশ। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, তোর খালামণি তোকে যেতে বলেছে, তুই যাবি নাকি? 2 থেকে 3 দিন পর আমি যাইতেছি খালামণিদের বাসায়। 10 থেকে 15 দিন থেকে আসবো। দেখি খালামণি আমাকে কি আদর যত্ন করে। হ্যাঁ দেখ, তোর খালামণি কি আদর যত্ন করে তোকে। রাতে কি খাবি তোরা? তোদের জন্য কি রান্না করতাম? একটা কিছু রান্না করে ফেললেই হবে, এত কিছু জিজ্ঞেস করতে হয় নাকি? তাই না আপু? হ্যাঁ, এত কিছু জিজ্ঞেস করতে হবে না। তোরা যে কি রকম খাওয়া দাওয়া করিস এটা আমার ভালো করে জানা আছে। মাছ মাংস ছাড়া তো খাবার খাস না। হি 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 হি। আকাশ একটা হাসি দিয়ে সবার সাথে আবারও কথা বলে মেতে উঠলো। এইদিকে তানিশা তার সকল প্ল্যান তৈরি করে রেখেছে। আকাশও তার বোনের সাথে একটা প্ল্যান করে রেখেছে। কি প্ল্যান, এটা না হয় আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে আকাশ তানিশার সাথে কথা বলে কলটা কেটে দিল। দেখতে দেখতে কেটে গেল 3টি দিন। বিকেলে আকাশ বসে আছে তার রুমে। এমন সময় তানিশার কল। আকাশ কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তানিশা বলতে লাগলো, আকাশ তুমি রেডি হয়ে কলেজের মাঠে চলে আসো, আমি ওইখান থেকে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে তানিশা, আমি আধা ঘন্টার মধ্যে বের হচ্ছি। আকাশ রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে তার আব্বু আর আপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাস স্ট্যান্ডে। রাত্রির একটা বাসের টিকিট কেটে নিল। প্রায় 10 মিনিট পর বাস আসলো। আকাশ বাসে উঠে মোবাইলে থাকা 2টা সিম খুলে ফেললো আর তার বোনের দেওয়া একটি সিম মোবাইলে লাগিয়ে নিল। আর ফেসবুক এবং সকল কিছু লগ আউট করে রাখলো যাতে অনলাইনে না দেখতে পারে। তানিশা, তুমি ঘুঘু হয়ে আমার ঘরের ভেতর থেকে চাল খেয়ে চলে যাবে আর আমি বুঝবো না? এটা কি করে হয়? আল্লাহ চাইলে সবকিছুই হয়। দেখেছো, তুমি আমার ক্ষতি চাইছিলে আর তোমার বেস্ট ফ্রেন্ড আমাকে সকল কিছু বলে দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ভালো থেকো তানিশা, খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে তোমার সাথে। এসব বলতেছে আকাশ মনে মনে। এদিকে বাস তার আপন গতিতে চলতেছে। দীর্ঘ আধা ঘন্টা পর তানিশা চলে আসলো কলেজ মাঠে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ যখন আসতেছে না, তখন তানিশা তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল আকাশকে। কিন্তু বারবার ফোনটা বন্ধ বলতেছে। প্রায় কয়েকবার ট্রাই করার পরও আকাশ কলটা রিসিভ করলো না, বারবার বন্ধ বলল। এদিকে তানিশা কলেজের মাঠে বসে আছে আকাশের অপেক্ষায়। দীর্ঘ 2 ঘন্টা কেটে গেল কিন্তু আকাশ এখনো আসলো না। এটা দেখে তানিশা মনে মনে বলতে লাগলো, আকাশ কি আমার চাল চলন বুঝে গেছে নাকি? বুঝবে কি করে? তাকে তো আমি কিছু বোঝার মতো বলি নাই। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। সে তো বললো আসবে, সে এখনো আসে নাই কেন? আর তার ফোন বন্ধ বলতেছে কেন? এটাই তো বুঝতে পারতেছি না। সে তো কখনো ফোন বন্ধ করে না। এভাবে সন্ধ্যা 7টা অবধি থেকে তানিশা চলে গেল তাদের বাসায়। রাত 9টার দিকে রাত্রি কল দিল তানিশাকে আর বলতে লাগলো, কি ব্যাপার তানিশা, তোমাদের ঘোরাঘুরি এখনো শেষ হয়নি নাকি? সেই বিকাল 4টার সময় বের হয়েছে আকাশ, এখনো তো বাড়িতে ফিরছে না। আর কত ঘোরাঘুরি করবে? মানে আপু, আপনি এসব কি বলতেছেন? আকাশ তো আমার সাথে দেখা করে নাই। আমি তো আকাশের জন্য অপেক্ষা করছিলাম কলেজ মাঠে প্রায় সন্ধ্যা 7টা অবধি, কিন্তু সে তো আমার সাথে দেখা করে নাই বা যোগাযোগ করে নাই। তার ফোন বন্ধ বলতেছে। হ্যাঁ, আমিও কল দিয়েছিলাম, তার ফোন বন্ধ বলতেছে। আর সে তো তোমার সাথে ছাড়া অন্য কারোর সাথে ঘোরাঘুরি করে না। নিশ্চয়ই তুমি আকাশের কিছু একটা করেছো। দেখো, আমার ভাইকে যদি কালকের ভিতর না বের করে এনে দাও, তাহলে আমি আইনের সহায়তা নেব। বলবো যে তুমি আমার ভাইকে মেরে ফেলেছো। আরে আপু, আপনি এসব আবোল তাবোল কি বলতেছেন? আমি আপনার ভাইকে মারতে যাব কেন? তার সাথে তো আমি আজকে দেখাই করি নাই। আমি তো বসেছিলাম এইখানে। আমি তো এত কথা শুনতে চাইতেছি না। তোমাকে যেটা বলেছি সেটা করো। তোমার সাথে একমাত্র আমার ভাই ঘোরাঘুরি করে, তার মানে তুমি আমার ভাইকে কিছু করেছো আর তুমি আমার ভাইকে বের করে এনে দিবে। এই বলে রাত্রি কলটা কেটে দিল। এদিকে তানিশা পড়ে গেল চিন্তায় আর মনে মনে বলতে লাগলো, আমি তো আজকে তাকে মারতে চাইছিলাম, আর তাদের কাছে তো আকাশের ছবি দিয়েছিলাম। তারা আবার আকাশকে কিছু করে ফেলেছে নাকি? একবার ফোন দিয়ে দেখি কি জানায়। এসব ভাবতে ভাবতে তানিশা কল দিল ভাড়া করা লোকগুলোর কাছে। বেশ কিছুক্ষণ পর তারা কলটা রিসিভ করে তানিশাকে বলতে লাগলো,
ম্যাডাম, আপনি যে লোকের ছবি দিয়েছিলেন তাকে তো আমরা খুঁজে পেলাম না, আর আপনার তো নিয়ে আসার কথা ছিল, আপনি নিয়ে আসলেন না কেন? মানে তোমরা এসব কি বলতেছো? তোমরা যদি কিছু না করো তাহলে আকাশের কি হবে? সে তো আমার সাথেও দেখা করলো না, আবার তার ফোনও বন্ধ বলতেছে। নিশ্চয়ই আকাশের কিছু করেছো তোমরা, আমার কাছে মিথ্যা কথা বলতেছো। সত্যি করে বলো তোমরা আকাশের কি করেছো? আরে আমরা সত্যি করে বলতেছি, আমরা আকাশের কোনো কিছু করি নাই। আমরা যদি কোনো কিছু করতাম তাহলে তো আপনাকে আগে জানাতাম, আর আপনি তো আমাদের ব্যাপারে জানেন আমরা কতটুকু কাজে সেন্সিটিভ। যতক্ষণ না আপনি এসে বলবেন কিছু করতে, ততক্ষণ আমরা তাকে নিয়ে বসে থাকবো। আপনি খোঁজ করে দেখেন ছেলেটা হয়তো তার বাসায় আছে। তার বড় বোন আমাকে ফোন দিয়ে কান্না করতেছে। মানে এটা কি সত্যি না যে সে আমাকে মিথ্যা বলতেছে? আচ্ছা ফোন রাখো, আমি তাদের বাসায় গিয়ে দেখে আসতেছি। এ বলে তানিশা কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এত রাতে তানিশাকে বাইর হতে দেখে তার আব্বু বলতে লাগলো, কি ব্যাপার তানিশা, তুমি এত রাতে কোথায় যাইতেছো? আব্বু, আকাশদের বাসায় যেতেছি। আকাশকে বলেছিলাম আমার সাথে দেখা করার জন্য, আজকে তাকে একটা উচিত শিক্ষা দিতাম। কিন্তু আকাশ বাড়ি থেকে বের হয়েছে ঠিকই, তার বড় বোন বলতেছে সে নাকি এখনো বাসায় ফেরে নাই। তাই আমি তাদের বাসায় যাইতেছি দেখে আসার জন্য। উনি সত্যি কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে? তানিশা এই সব কিছু বলে ওইখান থেকে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু সে দরজা খুলে দিল। তানিশা আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আকাশ কি এখনো বাসায় ফেরে নাই? না মা, আকাশ তো এখনো বাসায় ফিরে নাই। আমরা সবাই চিন্তা করতেছি আকাশের জন্য। আমরা তো ভাবছিলাম তোমার সাথে সব সময় ঘোরাঘুরি করে, আজকেও তো বললো তোমার সাথে ঘোরাঘুরি করতে যাইতেছে কোথায় যেন, কিন্তু রাত অনেক হয়ে গেছে, এখনো বাসায় আসতেছে না। তাই তোমাকে ফোন দিয়েছিলাম জানার জন্য, কিন্তু তুমি বলছো যে আকাশ তোমার সাথে যায় নাই, তাহলে কার সাথে যাবে? আন্টি চিন্তা করবেন না, আমি আকাশের খোঁজ খবর নিতেছি। ইনশাল্লাহ কালকের মধ্যে আকাশকে বের করে ফেলবো। আমি তাহলে এখন যাই আন্টি। এ বলে তানিশা ওইখান থেকে চলে গেল। তার বাড়িতে এসে আকাশের সকল বন্ধু বান্ধবকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে লাগলো তাদের সাথে আকাশের আজকে দেখা হয়েছে নাকি, কিন্তু সবাই না বললো। আর সত্যি বলতে আকাশ আজকে কারোর সাথে দেখা করে নাই। সারাদিন তানিশের সাথে ঘোরাঘুরি করে বাসায় এসেছিল, আর বিকালে তো আপনারা দেখলেন আকাশ কোথায় গেছে। চলেন এখন আকাশের খবর শুনে আসি, আকাশ এখন কোথায় আছে। আকাশ ফ্রেশ হয়ে তার রুমে বসে আছে, মানে তার খালাদের বাসায়। এমন সময় আকাশের খালাতো বোন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই তো কোনোদিন এই বাড়িতে আসিস নাই, আর আজকে হঠাৎ এসেছিস, নিশ্চয়ই বাড়িতে কোনো কিছু হয়েছে। এবার যখন এসেছিস কতদিন থাকবি সিদ্ধান্ত নিলি? ভাবছিলাম তো অনেক দিন থাকবো, দেখি কতদিন থাকা যায়। তোর খবর কি? পড়ালেখা কেমন চলতেছে এখন? এই তো পড়ালেখা আলহামদুলিল্লাহ ভালো চলছে। চলো নিচে যাই, সবাই বসে আছে তোমার অপেক্ষায়। হ্যাঁ চল যাওয়া যাক। আকাশ নিশির সাথে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। আকাশ সবার সাথে বসে গল্প করতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে আকাশ ঘুমিয়ে পড়লো নিশ্চিন্তে। এদিকে তানিশার চোখে ঘুম নেই। আকাশের কথা চিন্তা করতে করতে তানিশা বেহুশের মতো অবস্থা। কি ব্যাপার, ছেলেটা কোথায় গেল? তার কোনো খোঁজ খবর নেই, ফোনও তুলতেছে না, বাসায়ও নেই। ছেলেটার আবার কিছু হয়ে যায় নাই তো? না না, আকাশের কিছু হবে না। আমার যে করেই হোক আকাশকে খুঁজে বের করতে হবে। এসব কথা চিন্তা করতে করতে তানিশা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তানিশা ঘুম থেকে উঠে তার গাড়িটা নিয়ে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে ফেলল, কিন্তু আকাশকে খুঁজে পেল না। শেষে আকাশকে না খুঁজতে পেয়ে তানিশা চলে আসলো থানায়। একটা কমপ্লেন করে বাসে চলে আসলো। এদিকে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার খালামণি বলতে লাগলো, আকাশ, এবার কিন্তু 1 মাস থাকতে হবে। 1 মাস না থাকলে কিন্তু আমি তোকে যেতেই দেব না। খালামণি 1 মাস থাকলে তো পরে সমস্যা হয়ে যাবে। আমার তো আবার কলেজ আছে, কলেজে না গেলে তো স্যার বকাবকি করবে। আরে কিছু হবে না, তুই এত চিন্তা করছিস কেন? আমি তোর কলেজের স্যারের সাথে কথা বলে নেব নে। এখন আয়, খাবার খেয়ে নে। আকাশ সবার সাথে খাবার টেবিলে বসে গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তার খালামণি সবাইকে খাবার দিয়ে দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ বেশ কিছুক্ষণ গল্প করে চলে আসলো রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আপু কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তার আপু বলতে লাগলো, আকাশ, তুই সাবধানে থাকবি আর বাড়ি থেকে বের হবি না। তানিশা তোর নামে থানায় রিপোর্ট লিখিয়েছে, আশা করি পুলিশরা তোকে খুঁজে করবে। আমি দেখি বিকালে গিয়ে পুলিশদের সাথে কথা বলে আসবো আর তাদেরকে সবকিছু খুলে বলবো। ঠিক আছে আপু, আর আমার ঠিকানা যাতে কোনোভাবে সে না পায়। আমি 1 মাসে এখানে থাকবো, আর তুমি একটু কলেজে গিয়ে স্যারদের সাথে কথা বলে আমার জন্য একটা দরখাস্ত লিখে জমা দিয়ে দিবে। ঠিক আছে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে ফেলবো। রাত্রি আরো কিছুক্ষণ আকাশের সাথে কথা বলে ফোনটা কেটে দিল। এদিকে তানিশা বারবার কল দিতেছে আকাশের নাম্বারে, কিন্তু ও পাশ থেকে সেম কথা। এই নাম্বারটি এখন বন্ধ আছে। দীর্ঘ 3 ঘন্টা এরকম ভাবে অনেকবার ট্রাই করার পর যখন আকাশ ফোন রিসিভ করছে না, তখন তানিশা কল দিল থানায়। বেশ কিছুক্ষণ পর এসআই কলটা রিসিভ করে বলতে লাগলো, ম্যাডাম, আমাদেরকে সময় দিতে হবে। এইভাবে যদি একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করেন কোনো খবর পেয়েছি কি না।
তাহলে তো আমরা কোনো কাজ করতে পারবো না। আচ্ছা আপনি কাজ করেন তাহলে, আর যদি কোনো খবর পান তাহলে সাথে সাথে আমাকে জানাবেন। ঠিক আছে, আমি সাথে সাথে আপনাকে জানাবো। এখন ফোন রাখলাম। এ বলে এসআই কলটা কেটে দিল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল একটি দিন, কিন্তু আকাশে কোনো খোঁজ খবর পেল না তানিশা। তানিশা তার রুমে বসে আছে, এমন সময় তার রুমে প্রবেশ করলো তার আপু। বলতে লাগলো, কি হয়েছে তানিশা, তুই এইরকম ভাবে চুপচাপ বসে আছিস কেন? কলেজে কি কোনো সমস্যা হয়েছে? না আব্বু, কলেজে কোনো সমস্যা হয় নাই। ওই যে তোমাদেরকে ওই দিন বললাম না, আমাকে একটা ছেলে হারিয়ে দিয়েছে ডিবেট খেলার মধ্যে। ওই ছেলেটার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি গত পরশুদিন তাকে ফোন দিয়ে আসার জন্য বলি। সে বাড়ি থেকে বের হয়েছে, পরের থেকে তার কোনো খোঁজ খবর কেউ পাচ্ছে না। এখন আব্বু আমি থানায় একটা জিডি করেছি, এসআই অনেক খোঁজাখুঁজি করতেছে এবং আরো সবাই খোঁজাখুঁজি করতেছে, কিন্তু তাকে পাইতেছে না। তাকে ফোন দে, ফোন দিলেই তো খোঁজ খবর পেয়ে যাবি। তুমি ফোন দেওয়ার কথা বলতেছো? আমি মনে হয় এই 2 দিনে প্রায় 500 বারের ওপরে কল করে ফেলেছি, কিন্তু তার ফোন বারবার বন্ধ বলতেছে। তুমি একটু এসআই এর সাথে কথা বলে দেখো তো। একটু পরপর তাদেরকে বিরক্ত করলে তো তোরা কোনো কাজ করতে পারবে না। তাদেরকে সময় দিই 2-3 দিন, আর তুইও একটু তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবি পেয়ে যাবে। আব্বু আমি শুধু একা তাকে খোঁজাখুঁজি করতেছি না, তার পুরো পরিবার পাগলের মতো অবস্থা হয়ে গেছে তাকে না পেয়ে। আমার জন্য এরকমটা হয়েছে। আমি যদি তার উপর প্রতিশোধ না নিতাম তাহলে হয়তো সে বাড়িতে থাকতো আজকে। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখ। আর সোশ্যাল মিডিয়া তো তোর ভালো ফলোয়ার আছে, তুই এক কাজ কর, আকাশের ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেখতে পারিস। আশা করি ভালো একটা ফলাফল পাবি। যদি কেউ দেখে থাকে তাহলে তো অবশ্যই তোকে জানাবে। আর তুই ছেলেটার জন্য এত টেনশন করতেছিস কেন? তার কথা বাদ দিয়ে তুই নিজের মতো চলাচল কর। জানি না আব্বু আমি তার জন্য এত টেনশন করতেছি কেন, তবে আমার মনে হচ্ছে জানো কি, তাকে আমি ভালোবেসে ফেলেছি। এইটার জন্য তার জন্য খুব কষ্ট হইতেছে। তার সাথে কথা না বললে কেমন যেন লাগতেছে বুকের ভেতরে। হ্যাঁ বুঝতে পারলাম, তোর বুকের ভিতর অন্যরকম একটা অনুভূতি হইতেছে। আচ্ছা তুই খোঁজ করতে থাক, আমিও দেখি যদি কোনো খোঁজ খবর পাই তাহলে তোকে জানিয়ে দেবো। এ বলে চলে গেল তানিশার আব্বু। এইদিকে তানিশা ফোন দিল রাত্রির নাম্বারে। রাত্রি কলটা রিসিভ করে বলতে লাগলো, তানিশা, আমার ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর পেয়েছো? না আপু, কোনো খোঁজ খবর পাই নাই। চারিদিকে পুলিশ লাগিয়ে দিয়েছি, আশা করি খুব শীঘ্রই বের করে ফেলবে তাকে। আর তার একটা ছবি দাও তো, আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেখি যদি কোনো খোঁজ খবর বের করতে পারি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে না, আর 2-3 দিন ওয়েট করি, এরপর হয় সোশ্যাল মিডিয়া আপলোড করে জানাবো সবাইকে। তুমি যদি আকাশকে না বলতে, বাইরে না বের হতে, তাহলে আকাশ আজকে বাড়িতে থাকতো আর সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো। আমি আর কি জানতাম রাত্রি আপু আকাশের কোনো কিছু হয়ে যাবে। আমি তো জানি আকাশ এই এলাকার ছেলে এবং সবকিছু চেনা জানা আছে তার। সবকিছু চেনা চেনা থাকলে কি আর ঘোরাঘুরি করা যায়? আমি অনেকবার দেখেছি এভাবে অনেক ছেলে হারিয়ে গেছে, কয়েকদিন পর তাদের লাশ বাড়িতে ফিরে এসেছে। আমাদের খুব ভয় করছে, আকাশের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে থাকবো? এমন কথা বলবেন না রাত্রি আপু, আকাশের কোনো কিছুই হবে না। আকাশ একদম ঠিকঠাক আছে, যেখানেই থাকুক না কেন খুব শীঘ্রই তাকে বের করা হবে। এখন তাহলে রাখলাম আপু। ঠিক আছে, এখন তাহলে ফোনটা রাখো। তানিশা কলটা কেটে দিল। বিকেলের দিকে তানিশা চলে আসলো থানায়। এসে দেখে এসআই বসে আছে। তানিশাকে দেখে বলতে লাগলো, আপনি তো আকাশের বড় বোন তাই না? হ্যাঁ আমি আকাশের বড় বোন। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যদি আপনি আমার সাথে একটু বাইরে আসতেন, একটা কফি শপে বসে কথা বলতাম। এমন কি গুরুত্বপূর্ণ কথা বলবেন যে কফি শপে গিয়ে কথা বলতে হবে? এখানে বসে বলেন, আর আশেপাশে তো কোনো মানুষ নেই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। দেখেন এটা গুরুত্বপূর্ণ কথা, এটার জন্য বললাম আর কি। আমার সাথে একটু যদি আসতেন তাহলে খুব ভালো হতো। আপনি যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছেন তাহলে যাওয়া যায়, চলেন তাহলে যাই। রাত্রি এসআইকে নিয়ে চলে আসলো একটি সুন্দর কফি শপে। দুজন বসে কফি খাইতেছে। এমন সময় এসআই বলতে লাগলো, এখন বলেন কি বলবেন আমাকে, আর কি বলার জন্য নিয়ে এসেছেন? আকাশ কোথাও যায়নি, আকাশকে আমরা আমাদের খালামণিদের বাসায় পাঠিয়েছি। মানে আপনার কথা বুঝলাম না। আকাশকে আপনার খালামণির বাসায় পাঠিয়েছেন, তাহলে আমাদেরকে এই 2-3 দিন হেনস্থ করলেন কেন? ওই যে তানিশা নামের মেয়েটা আপনাকে রিপোর্ট করেছিল আকাশ কোথায় যেন হারিয়ে গেছে, সে গুন্ডা রেডি করেছিল আকাশকে মারার জন্য। এই ভয়েসগুলো শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনার টিমকে বলে দেন যাতে না খোঁজার জন্য। যদি তানিশা আপনাদেরকে জিজ্ঞেস করে তাহলে বলবেন যে আপনাদের হাতে অন্য কাজ আছে, অন্য কাজ করতে হবে। আর যদি বেশি জোর করে তাহলে বলবেন যে আপনাদের একটা বিশেষ টিম তাকে খোঁজাখুঁজি করতেছে। ঠিক আছে, আপনার ফোনটা দেন, আমি ভয়েস রেকর্ডটা শুনি। এসআইকে ফোনটা দিতেই এসআই ভয়েস রেকর্ড শুনতে লাগলো। পুরো ভয়েস রেকর্ডটা শোনার পর এসআই বলতে লাগলো, আপনাদের বুদ্ধি আছে বলতে হবে। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমি অফিসে চলে যাই, আর আমার টিমকে বলে দিই যাতে না খোঁজার জন্য।
তার আকাশ কবে আসবে তার খালামনির বাড়ি থেকে? আকাশ আসবে প্রায় 1 মাস পরে। এই 1 মাস ওইখানে থাকবে। এখন যদি এখানে চলে আসে তাহলে নিশ্চয়ই তার উপর বিপদ হবে। আমি আর আকাশ ছাড়া আমার আব্বু আম্মুকে দেখার মতো কেউ নেই। হ্যাঁ, বুঝতে পারলাম। আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন তো? অবশ্যই উত্তর দিব, বলেন কি প্রশ্ন করবেন। আপনার কি বিয়ে হয়েছে? না, আমার এখনো বিয়ে হয়নি। আমি এখন পড়ালেখা করতেছি। আচ্ছা, এখন তাহলে উঠা যাক। বলে দুজন দুই দিকে চলে গেল। এদিকে এসআই থানায় এসে তার পুরো টিমকে সবকিছু বুঝিয়ে বলে দিল কি কি ঘটনা ঘটেছে। সবকিছু শোনার পর সবাই হতবাক হয়ে গেল। এদিকে তানিশা প্রায় পাগলের মতো হয়ে গেছে। এই 2 দিনে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এদিকে আকাশ তার খালাতো বোনেদের সাথে বেশ ভালোভাবে আড্ডা দিতেছে। তানিশার কথা মনে পড়তেছে, কিন্তু সে তো কথা বলতে পারছে না। এখন যদি কথা বলতে যাই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আকাশ, তুমি কোথায় চলে গেছো আমাকে ছেড়ে? আমার যে ভালো লাগতেছে না। তুমি বাড়িতে ফিরে আসো, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো। আমি আর তোমার উপর প্রতিশোধ নিব না। এইসব বলতেছে আর কান্না করতেছে তানিশা। এদিকে তানিশার আম্মু তানিশার আব্বুকে উদ্দেশ্য করে বলতেছে, মেয়েটা দিন দিন না খেয়ে অনেক শুকিয়ে যাইতেছে। ছেলেটার কোনো খোঁজ খবর পেয়েছো? ছেলেটা যদি একটু খোঁজ খবর পাইতে, তাকে জানালে তো সে একটু শান্ত হতো। আমি তো অনেক চেষ্টা করেছিলাম, এসআইকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করলাম। তাদের তো আরো অন্য কাজ আছে, তারা কি একটা কাজ নিয়ে বসে থাকে? সব কাজে তো সময় দিতে হয়। এসআই বলেছে যে আরো কিছুদিন সময় লাগবে। দেখি তানিশাকে বুঝিয়ে সাজিয়ে খাবার খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিতে পারি নাকি। এইভাবে থাকলে তো মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। আর দেখি আমি আকাশ দিয়ে বাড়িতে যাব, ওইখানে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে জানার চেষ্টা করব কি হয়েছে ওই দিন। হ্যাঁ, তুমি আগে তানিশাকে খাবার খাইয়ে দিয়ে তারপর তাকে ঘুম পাড়িয়ে তারপর না হয় যাবে। না হলে মেয়েটা পাগলামি শুরু করে দিবে। এমনিতেই বাড়িতে কোনো কিছু রাখা যায় না। তোমার মেয়ের জন্য কিছু আনলে সব কিছু ভেঙে ফেলে দেয়। আচ্ছা, তুমি খাবার নিয়ে উপরে আসো, আমি তানিশার রুমে যাইতেছি, দেখি মেয়েটার সাথে কথা বলে। তানিশার আব্বু চলে আসলো তানিশার রুমে। এসে দেখে তানিশা কান্না করতেছে। এই যে দেখে তানিশার আব্বু তানিশার কাছে এসে তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মারে, তুই খাবার খেয়ে নে। তুই যদি খাবার না খাস, অসুস্থ হয়ে পড়ছিস, তাহলে আকাশকে খুঁজে বের করবে কে? যেহেতু তোর কথাই বাড়িয়ে বের হয়েছিল, দেখবি হাল্লা আবার তোর কাছে আকাশকে ফিরিয়ে দিবে। হ্যাঁ আব্বু, আমাকে ঠিক থাকতে হবে, না হলে তো আমি আকাশকে খুঁজে বের করতে পারবো না। এসআই স্যার কি বলেছে? তাহলে তো আর 1-2 কাজ না, তাদের তো অনেকগুলো কাজ। আমাকে বলেছে যে তাদের একটা বিশেষ টিম আকাশকে খোঁজাখুঁজি করতেছে। আকাশকে যদি খুঁজে পেয়ে যায় তাহলে অবশ্যই তোকে জানিয়ে দিবে। তোর আম্মু খাবার নিয়ে আসছে, খাবার খেয়ে নে। তানিশা খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। এদিকে তানিশার আব্বু চলে আসলো আকাশদের পাশে। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমি হচ্ছি তানিশার আব্বু। আকাশের কোনো খোঁজ খবর পেয়েছেন? আমার মেয়েটা তো দিন দিন না খাইতে খাইতে অসুস্থ হয়ে পড়ছে। আকাশের যদি কোনো খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে আমাকে বললেন। তানিশাকে বললেই সে একটু শান্ত হবে। দেখেন, আমরা যদি আকাশের কোনো খোঁজ খবর পাইতাম তাহলে তো অবশ্যই জানাতাম। আমরাও তো চিন্তা করতেছি আকাশের জন্য, সব জায়গায় খোঁজ খবর নিতেছি, কিন্তু আকাশের কোনো খোঁজ পাইতেছি না। এমন সময় রাত্রি তার রুম থেকে বের হয়ে তানিশার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন, আপনার মেয়ে আমার ভাইকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল। আমার ভাই এখন কোথায় আছে এটা আমরা নিজেরাও জানি না। দেখেন, আমার মেয়েটা হয়তো একটু পাগলামি বেশি করে, কিন্তু সে কাউকে মেরে ফেলে আর প্ল্যান করবে না। কোনো দিন মাথায় চিন্তা ভাবনা করতে পারে না। আমি আমার মেয়েকে খুব ভালোভাবে চিনি। ও আচ্ছা, এখন আপনি বলতেছেন যে আপনার মেয়ে খুব ভালো, তাই না? এই নিন ভয়েস কল রেকর্ডটা শুনুন, আশা করি আপনি সকল কিছু বুঝে যাবেন। তানিশার আব্বু বেশ কিছুক্ষণ ভয়েস কলটা শোনার পর রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মেয়ের জন্য আমি আপনাদের কাছে মাপ চাইতেছি। আমি জানতাম না আমার মেয়ে যে এইরকম কাজ মাথায় চিন্তা ভাবনা করতে পারে। আচ্ছা, আপনারা যদি আকাশে কোনো খোঁজ খবর পান তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে, আর তানিশাকে কোনো কিছু বলার দরকার নেই। আকাশ বাড়িতে ফিরুক, এরপর না হয় তানিশার সাথে ভালোভাবে কথা বলা যাবে। সে যদি আকাশের ভালো চায় তাহলে বলবে, আর যদি খারাপ চায় তাহলে আমাদের বলে দিলে আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব, যাতে আমার ভাই আপনার মেয়েকে বিরক্ত করতে না পারে। আচ্ছা, আকাশ আগে বাড়িতে ফিরে আসুক, এরপর না হয় এসব নিয়ে কথা বলা যাবে। এই বলে তানিশার আব্বু ওইখান থেকে চলে গেল। বাসায় এসে তানিশার আব্বু সোফায় বসে আছে। এমন সময় তানিশার আম্মু তানিশার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার তানিশার আব্বু, তুমি আকাশের বাড়ি থেকে আসার পর এভাবে চুপ করে আসো যে?
আকাশের কি কিছু হয়েছে? না গো তানিশার আম্মু, আকাশের কোনো কিছু হয় নাই, আর জানতেও পারি নাই আকাশ এখন কোথায় আছে। তবে একটা জিনিস জানো কি, আমার মেয়েটা আগের মতো নেই। আমার মেয়েটা আকাশকে মেরে ফেলার জন্য লোকজন ভাড়া করেছিল সামান্য একটা জিনিসের জন্য। আমার মেয়ে এতটুকু যেতে পারে আমি ভাবতে পারলাম না। আজকে খুব কষ্ট হইতেছে। আব্বু, আমি লোক ভাড়া করেছিলাম এটা ঠিক আছে, কিন্তু এমনটা যে হবে আমি কখনো ভাবতেই পারি নাই। আর লোকের আকাশের কোনো কিছু করে নাই, যদি কোনো কিছু করতো তাহলে আমাকে জানাতো। দেখ মা, সেসব কোনোদিন চিন্তা ভাবনা করবি না। এইসব চিন্তা ভাবনা করলে এসব নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাই, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারা যায় না। এখন তুই আর চিন্তা করিস না আকাশকে বের করবে পুলিশ। আমরা তো আর পুরো শহর খুঁজে খুঁজে বের করতে পারবো না। হ্যাঁ জানি, আমরা পুরো শহর খুঁজে বের করতে পারবো না। আচ্ছা, আমি এখন আমার বান্ধবীদের বাসায় যেতেছি। এই বলে তানিশা তাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো তার বান্ধবীদের বাড়িতে। কলিং বেল দিতেই তার বান্ধবী সে দরজা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, আচ্ছা প্রিয়া, একটা কথা বলতো, তুই তো রিলেশন করিস, সে যদি তোর কাছ থেকে দূরে থাকে তাহলে কি তোর কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হবে। কষ্ট হবে না কেন? সে আমাকে ইগনোর করবে, আমার কাছ থেকে দূরে থাকবে, ফোন বন্ধ করে রাখবে, এসব করলে তো আমার কষ্ট হবেই। আকাশও আমার সাথে এরকম করতেছে, তার মানে আমি কি আকাশকে ভালোবেসে ফেলেছি? এটা তুই আমাকে জিজ্ঞাসা না করে তুই তোর মনকে জিজ্ঞাসা কর, তাহলে তোর মন তোকে বলে দেবে তুই আকাশকে ভালোবেসে ফেলেছিস নাকি ভালোবাসিস না। ভালোবাসে থাকিস তাহলে তোর এটাই মনে হবে যে তোকে আকাশ ইগনোর করতেছে, কথা বলছে না ঠিক মতো। কিন্তু আকাশ আমার কাছ থেকে অনেক দূরে, সে এখন কোথায় আছে আমি তা নিজেও জানি না। তার সাথে কোনো কথা হচ্ছে না আমার। এটার জন্য বারবার কেন যেন মনে হচ্ছে আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। চল একটু বাহির থেকে ঘুরে আসি, ভালো লাগতেছে না কোনো কিছু। আচ্ছা, তুই একটু এখানে বস, আমি রেডি হয়ে আসছি। প্রিয়া চলে গেল তার রুমে। এদিকে তানিশা বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর প্রিয়া আসতেই প্রিয়াকে নিয়ে বাইরে বের হয়ে গেল। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। এই এক সপ্তাহের ভিতর তানিশা আকাশে কোনো খোঁজ খবর পায় নাই, কোনোভাবেই আকাশের সাথে যোগাযোগ করতে পায় নাই। এসব নিয়ে তানিশা পুরোপুরিভাবে ডিপ্রেশনে চলে গেছে। এদিকে সবাই বোঝানোর চেষ্টা করতেছে তানিশাকে। শোন মা তানিশা, আকাশ যদি বেঁচে থাকে তাহলে এই এক সপ্তাহের ভিতরে চলে আসতো। আকাশ হয়তো মারা গেছে তাই আসতে পারে নাই। তুই আকাশের জন্য চিন্তা করিস না, তুই আগের মতো চলাচল কর, তবে খিটখিটে মেজাজ এসব একদম রাখবি না। ঠিক আছে আব্বু, আমি কাল থেকে আবার কলেজে যাওয়া শুরু করব। এই বলে তানিশা চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলতে লাগলো, আকাশ, আমি তোমাকে ছাড়া আমার জীবনে আর কাউকে চাই না। তোমাকে পেলাম না তাই বলে কি হয়েছে, একা সারা জীবন কাটিয়ে দিব। তুমি যদি আবার ফিরে আসো তাহলে আমি তোমাকে আমার বুকের সাথে আগলে রেখে রাখবো, কোনোদিন তোমাকে ছেড়ে দিব না। আর এসব বলতেছে তানিশা আর কান্না করতেছে। কান্না করতে করতে বিছানে এসে শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এইদিকে রাত্রি আকাশকে কল করে বলতে লাগলো, আকাশ, তানিশা আগে চাইতে পাল্টে গেছে। আমার মনে হচ্ছে সে নতুন করে আবার কলেজে যাওয়া শুরু করবে। তুই এই সপ্তাহে না এসে আরেক সপ্তাহ থেকে এরপর বাড়িতে আয়, আমি দেখি এই এক সপ্তাহের মধ্যে তানিশা কলেজে যাওয়া শুরু করে নাকি। যদি শুরু করে তাহলে আমি তোকে জানিয়ে দিব। ঠিক আছে রাত্রি আপু, এখন তাহলে ফোন রাখলাম। এই বলে আকাশ কলটা কেটে দিল। রাত্রি বিছানায় শুয়ে আছে। এমন সময় তাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। রাত্রি মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, রাত 12টা বেজে গেছে, এই রাতে আবার কে এসেছে? আব্বু তো বাসায় আছে, এখন তো কারো আসার কথা না। যাই গিয়ে দরজা খুলে দেখি কি এসেছে। এই বলে রাত্রি চলে গেল নিচে। দরজা খুলতে সামনে দেখতে পেল এসআই দাঁড়িয়ে আছে। এসআইকে দেখে রাত্রি বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি এত রাতে এখানে এসেছেন, কোনো দরকার আছে নাকি? পুলিশরা কি কোনো দরকার ছাড়া এখানে আসে? কখনো এখানে আসে না দরকার ছাড়া। দরকার পড়েছে এটার জন্য এসেছি। আপনার আব্বু আম্মু কোথায়? আপনার আব্বু আম্মুকে ডাকতেন, তাদের সাথে আমি কথা বলবো। এত রাতে আপনি তাদের সাথে কি কথা বলবেন? আপনি আমাকে বলেন, আমি সকালে আব্বু আম্মু ঘুম থেকে উঠলে তাদেরকে বলে দিব। আপনি বলতে পারবেন না, আপনাকে যেটা বলেছি সেটা করেন। আপনি আপনার আব্বু আম্মুকে ডাকতেন, আমি তাদের সাথে কথা বলবো। এসআই সোফায় এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর এসআই দেখতে পেল রাত্রি তার আব্বু আম্মুকে নিয়ে আসতেছে। এত রাতে পুলিশকে আসতে দেখে রাত্রি আব্বু জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি এত রাতে এখানে এসেছেন, কোনো প্রয়োজন নাকি? হ্যাঁ, বিশেষ একটা প্রয়োজন ছিল, তাই আর কি এখানে এসেছিলাম। আপনার মেয়ে তো এখনো বিয়ে করে নাই। আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন? এসআই এর মুখে এমন কথা শুনে তিনজন হা হয়ে তাকিয়ে রইল এসআই এর দিকে। রাত্রি ভাবতে পারে না এসআই এরকম একটা কথা বলবে। সবাইকে হা করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলতে লাগলো,
কি ব্যাপার, আমার কাছে কি বিয়ে দেবেন না আপনার মেয়েকে? আমি কি দেখতে খারাপ নাকি? আমার কোনো কাজকর্ম নেই। না, তুমি দেখতে মাশাআল্লাহ অনেক ভালো, তবে আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার বিয়ে দিতে কোনো আপত্তি নেই। রাজি, তুই কি রাজি আছিস? আপু, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। আমি আপনাদের মুখের উপরে কোনোদিন কোনো কথা বলি নাই, আর আজকেও বলবো না। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, কালকে তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসা চলে আসবে। আর রাত্রি তুই আকাশকে ফোন দিয়ে বল কালকে আসার জন্য। আকাশ যদি এখানে না থাকে তাহলে সে বলবে যে তাকে না জানিয়ে তোকে বিয়ে দিয়ে দিতেছি। ঠিক আছে আপু, আমি আকাশকে ফোন দিয়ে জানিয়ে দেবো সকালে যাতে কালকেই চলে আসে। হৃদয় বাবা, তুমি এক কাজ করো, আজকে আমাদের বাসায় থেকে যাও তো, রাত তো অনেক হয়েছে। না, আমি থাকতে পারবো না, আমি এখন ডিউটিতে আসছি। এই এলাকায় আমার ডিউটি পড়েছে আজকে রাতে, এটার জন্য আর কি আসলাম আপনাদের বাসায়। একেবারে কথা বলে গেলাম, কালকে আমি সন্ধ্যার দিকে আমার আব্বু আম্মুকে নিয়ে আপনাদের বাসায় আসবো। এখন তাহলে আমি চাই। এই বলে এসে চলে গেল। পরের দিন সকালে রাত্রি ঘুম থেকে উঠে আকাশকে জানিয়ে দিল। আকাশ সকালে নাস্তা করে তার বাড়িতে আসার জন্য রওনা দিল। এদিকে তানিশা চলে আসলো কলেজে, কিন্তু কলেজে আসার পরও আকাশের কথা বারবার মনে পড়তেছে তার। কোনোভাবেই আকাশকে ভুলতে পারতেছে না। বিকেলবেলা তানিশা বসে আছে পার্কের মধ্যে। এমন সময় রাস্তার দিকে চোখ যেতে দেখতে পেল আকাশ রিক্সা দিয়ে তাদের বাড়ির দিকে যাইতেছে। এটা দেখে তানিশা এক দৌড়ে পার্কের ভিতর থেকে চলে আসলো বাইরে আসতে আসতে আকাশ উদা হয়ে গেল। তানিশা তার গাড়িটা নিয়ে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের বোন এসে দরজা খুলে দিল। তানিশাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার তানিশা, আকাশের কোনো খোঁজ খবর পেয়েছো? আকাশের খোঁজ খবর পাবো মানে? আকাশ বাসায় আসে নাই, আমি তো স্পষ্ট দেখেছি আকাশ রিক্সা দিয়ে তাদের বাড়ির দিকে এসেছে। আপনি প্লিজ মিথ্যা কথা বলবেন না। আকাশকে বলেন আমার সাথে একটু কথা বলার জন্য। আরে আকাশ বাড়িতে ফিরে নাই। বাড়িতে ফিরলে তো আমি তোমাকে বলতাম, তুমি বাড়িতে ফিরে এসে দেখতে পারো আকাশ যে নেই। তানিশা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পেল, কিন্তু আকাশকে পেল না। ব্যর্থ হয়ে তানিশা চলে আসলো আবার বাসায়। এদিকে রাত্রি মুচকি মুচকি হাসতেছে। আসলে আকাশ বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু সে তাদের বাসায় ওঠে নেই। সে উপরতলার এক ফ্রেন্ডের বাসায় উঠেছে, কারণ সে দেখেছে যে তানিশা তাকে দেখে ফেলেছে। এটার জন্য সে বেশ কিছুক্ষণ পর আকাশ নিচে আসলো, সবার সাথে বসে কথা বলতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা, সবাই বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। রাত্রিকে দরজা খুলে দিতেই দেখতে পেল হৃদয় তার আব্বু আম্মুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে রাত্রি সালাম দিয়ে বাড়ির ভিতর নিয়ে আসলো। সবাই এক এক করে বসে কথা বলতেছে। কথা বলা শেষ হতে হৃদয় আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি কিন্তু তানিশা মেয়েটাকে খুব কষ্ট দিতেছ। সে কিন্তু আমাকে প্রতিদিন 2 থেকে 3 বার কল দিয়ে তোমার কথা জিজ্ঞেস করে, কিন্তু আমি কোনো কিছুই বলতে পারি না। আমাদের বিয়ে হয়ে গেলে তুমি তানিশাকে আপন করে নিও, মানে বিয়ে করে নিও। মেয়েটা তোমার জন্য পাগল হয়ে যাইতেছে। আর তুমি একবার পারলে কল দিয়ে কথা বলো তানিশার সাথে। আপু, আমি কি তানিশার সাথে কথা বলবো? যদি তুমি বলো তাহলে আমি তার সাথে কথা বলতেছি। যেহেতু তোর জিজু বলেছে যে ফোন দিয়ে কথা বলার জন্য, তাহলে কথা বল। আর বলবি যদি তাকে পছন্দ করে তাহলে কয়েকদিন পরে বিয়ে করতে পারবে কিনা, ডাইরেক্ট বিয়ে করে ফেলবি। ঠিক আছে আপু, আমি এখন আমার রুমে গেলাম। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল তানিশাকে। ফোনটা বাজতে তানিশা তাড়াতাড়ি কলটা রিসিভ করে বলতে লাগলো, প্লিজ আকাশ, তুমি আমার সাথে দেখা করো। আমি জানি তুমি তোমাদের বাড়িতে এসেছো, আমি তোমাকে স্পষ্ট দেখেছি। প্লিজ তুমি আমার সাথে দেখা করো। ঠিক আছে, আমি দেখা করব। তুমি এক কাজ করো, সন্ধ্যার দিকে আমাদের বাসায় চলে আসো, আর তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আমি জানি তুমি তোমাদের বাসায় আছো। এখন আমি এক্ষুনি তোমাদের বাসায় আসতেছি। ফোন রাখলাম এখন। এই বলে তানিশা কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। গাড়িটা নিয়ে আকাশদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই রাত্রি এসে দরজা খুলে দিল। তানিশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানিশা যাও আকাশের রুমে, আকাশ তোমার জন্য অপেক্ষা করতেছে। তানিশা রাত্রিকে কোনো কিছু না বলে তাড়াতাড়ি চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে আয়নার সামনে। এটা দেখে তানিশা আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বেশ কিছুক্ষণ কান্না করার পর আকাশ তানিশাকে তার সামনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি ব্যাপার, কান্না করতেছেন কেন? আমার জন্য আপনি কান্না করবেন কেন? আমি তো আপনার কেউ না। যদি কেউ হতাম তাহলে আমাকে মারার জন্য আপনি লোক ভাড়া করতেন না। সরি আকাশ, আসলে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এরকমটা করেছিলাম, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর এতদিন তোমার সাথে থাকার কারণে হঠাৎ তুমি চলে যাওয়াতে আমি তোমার শূন্যতা অনুভব করতে পারছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আকাশ, আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বিয়ে তো করা যায়, আমি তো আর বলি নাই যে বিয়ে করা যাবে না। এক কাজ করেন, আপনি আপনার আব্বু আম্মুকে নিয়ে আসেন আমাদের বাসায়। তাদেরকে নিয়ে আসলে না হয় আমাদের বিয়ের কথাবার্তা বলে ফেলবে সবাই। আপুর বিয়ের কথাবার্তা হয়ে গেছে, আপনি আপনার আব্বু আম্মুকে নিয়ে আসেন আজকে আমাদের বাসায়। আচ্ছা তুমি বাসায় থাকো, কোথাও যাবে না, কিন্তু আমি আমার আব্বুকে নিয়ে আসতেছি।
ফোন দিয়ে বললেই তো হয়, তারা চলে আসবে। তোমার যাওয়ার কি দরকার? হ্যাঁ, ফোন দিয়ে বললেই তো হয়। তানিশা তার আব্বু মুখে ফোন দিয়ে আকাশদের বাসায় নিয়ে আসলো। সবাই নিচে বসে আছে, কথা বলতেছে আকাশ এবং তানিশার বিয়ে নিয়ে। ভাই সাহেব, আপনি বলেন দুজনের বিয়ের তারিখ কবে ঠিক করা যায়? যেহেতু আপনার মেয়ের বিয়ে সামনের সপ্তাহে, আমরাও চাইতেছিলাম যে দুইজনের বিয়ে একসাথে দেওয়ার জন্য, যাতে কেউ কষ্টে না থাকতে পারে। রাত্রি তো আপনাদের বাসা থেকে চলে যাবে, আপনাদের বাসায় না হয় আমার মেয়ে আসবে। হ্যাঁ, আপনি এটা ভালো বললেন, তবে দুইজনের বিয়ে একসাথে দিলে কেমন দেখায় না? আমি তো চাইতেছিলাম কয়েকদিন পর না হয় আবার বিয়ে দেওয়ার জন্য। কয়েকদিন পর বিয়ে দিতে হবে না। আমার মেয়ের দিকে একবার তাকে দেখেছেন? আমার মেয়ের কি অবস্থা হয়েছে? আমি চাইতেছি না আর দেরি করার জন্য। সামনের সপ্তাহে এই 4 জনের বিয়ে হবে। ঠিক আছে। সবাই আরো কিছুক্ষণ কথা বলে যার যার বাসায় চলে গেল। রাতে আকাশ তানিশার সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ফোনটা কেটে দিয়ে তার আগের 2টা সিম ফোনে ঢুকিয়ে ফোন দিল সিয়াম এবং রানাকে। বেশ কিছুক্ষণ পর সিয়াম কলটা রিসিভ করে বলতে লাগলো, এই শালা, তুই এতদিন কোথায় ছিলি রে? তোকে সবাই খোঁজাখুঁজি করছিল। আরে ছিলাম একটা জায়গায়। শোনো, কালকে সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসবি তানিশা, এবং আমার বিয়ে ঠিক হয়েছে, সাথে আমার আপু এবং এসআইয়ের বিয়ে ঠিক হয়েছে। ওয়াও, দুই পরিবারের বিয়েটা খুব ভালোই হয়েছে। কালকে সকাল সকাল চলে আসবো, চিন্তা করিস না তুই আমাদের জন্য। আকাশ আরো কিছুক্ষণ কথা বলে কলটা রেখে দিল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 3টা দিন। সবাই শপিং করার জন্য বের হয়ে গেল। রাত 12টা অবধি শপিং করে সবাই বাসে ফিরল। বাসে ফিরে আকাশ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবকিছু রেডি করতে লাগলো। এভাবেই কেটে গেল 5টা দিন। 3 বাড়ি একদম বিয়ে বাড়িতে পরিপূর্ণ হলো। 3 পরিবার খুশি আছে। এদিকে আকাশ তানিশার সাথে কথা বলতেছে সাথে দাঁড়িয়ে, হাতে হাত রেখে। এমন সময় পিছন থেকে রাত্রি বলতে লাগলো, এখন এত রোমান্টিক হওয়ার দরকার নেই, আমি যা যা বলতেছি তাই কর। এখন রুমে যা, আর 2 দিন বাকি রয়েছে, 2টা দিন ভালোভাবে রেস্ট নে। আপু, ভালোভাবে রেস্ট নিতে হবে না? আমার শরীরে কম শক্তি নেই। এ বলে আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল 2টা দিন। আজকের দিন পরিবারের বিয়ের অনুষ্ঠান। সর্বপ্রথম বিয়ে হবে রাত্রি এবং হৃদয়ে। দুপুর 12টার মধ্যে দুজনের বিয়েটা হয়ে গেল। সন্ধ্যায় আকাশ বাকি সবাইকে নিয়ে চলে আসলো তানিশাদের বাসায়। রাত 10টার ভিতরে আকাশ এবং তানিশার বিয়েটা হয়ে গেল। 11টার মধ্যে সকল নিয়মকানুন মেনে আকাশকে বিদায় দিয়ে দিল। এদিকে আকাশ বাসে এসে তানিশাকে নিয়ে সোজা চলে গেল তার রুমে। বাড়ির সবাই ক্লান্ত, কারণ রাত্রিকে বিয়ে দিয়েছে। অন্যদিকে আকাশ এবং তানিশাকে নিয়ে এসেছে, এটার জন্য কেউ আর মজা করতে পারে নাই। আকাশ রুমে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো খাটের কাছে। এদিকে তানিশা খাট থেকে নেমে আকাশকে সালাম করতে লাগলো। আকাশকে সালাম করতেই আকাশ তানিশাকে নিচ থেকে উঠিয়ে তার বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, মিস তানিশা রেডি আছেন তো? কিছুক্ষণ পর কিন্তু খাট ভাঙার মিশন শুরু করব। হ্যাঁ, আমি রেডি আছি। আপনি চাইলে এখনই শুরু করতে পারেন মিস্টার আকাশ। না, এখন না, আরো কিছুক্ষণ যাক, একটা দিকে শুরু করব। এখন তোমার সাথে কিছুক্ষণ গল্প করি। আকাশ তানিশার সাথে গল্প করতে করতে আস্তে আস্তে তানিশার ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে যাইতেছে। বেশ কিছুক্ষণ এভাবে এগিয়ে যাওয়ার পর আকাশ আস্তে আস্তে করে তানিশার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিয়ে এক হাতে তানিশার শাড়িটা খুলতে লাগলো, অন্য হাতে তানিশার মাথা চেপে ধরে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আকাশ তানিশাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন কিন্তু আমি শুরু করব। রেডি আছেন তো? হ্যাঁ, রেডি আছি। আগে আমার এই 2টা খুলে দেন, এরপর আপনি আপনার খাট ভাঙার মিশন পূর্ণ করেন। ঠিক আছে। কি ব্যাপার, কি 2টা এত ছোট্ট কেন? ছোট তো কি হয়েছে, এখন তুমি সব করবে। এই বলে তানিশা আকাশের বুকে মুখ লুকালো। এদিকে আকাশ তার মিশন পরিকল্পনা করার কাজে নেমে গেল।